আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। রিসেন্টলি একটা পোস্টে আমি বলেছি যে বিভিন্ন ধরনের ম্যারেজ যে পেজগুলো আছে যেখানের মধ্যে হেল্প করা হয় দিনদার পাত্র-পাত্রী খোঁজার জন্য, সেটা আজকাল একটা বড় ফিতনা হয়ে গিয়েছে এবং কিভাবে এটা পাত্র-পাত্রী খোঁজার চেয়েও বেশি একটা হালাল মানে সো কল্ড হালাল বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড খোঁজার একটা মিনস হয়ে গেছে, একটা সোর্স হয়ে গেছে। সো ভিডিওতে আমি এক্সপ্লেইন করব যে কেন এই ফিতনাটা হচ্ছে, এটার প্রবলেমটা কি হতে পারে এবং কিভাবে আমরা এটাতে এফেক্টেড হচ্ছি এবং বিভিন্ন ওয়েজ কিভাবে শয়তান আমাদেরকে এইসব পেজ দ্বারা ডিসিভ করছে। আমি এক্সপ্লেইন করব যে সবকিছু আসলে পেজের দোষ না, বাট কিভাবে করে জিনিসপত্রগুলো একসাথে হয়ে যায়। এবং আমি আমার এই ভিডিওর শেষে কিছু প্র্যাকটিক্যাল স্টেপস ডিসকাস করব। যেটার মাধ্যমে আপনারা যদি সেই কাজগুলোকে, এই স্টেপস গুলোকে যদি কাজে লাগান, তাহলে একটা ভালোভাবে আপনারা এই পেজগুলোকে ইউটিলাইজ করতে পারবেন এবং যে ইনটেনশন এ আসলে সেগুলোকে বানানো হয়েছে, আশা করছি সেই ইনটেনশন গুলো ফুলফিল করা যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সো শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করছি ভিডিওটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আসলে আমরা মানুষ হিসাবে এটা আমাদের ভিতরে একটা ফিতরাতগত চাহিদা। একটা পুরুষের একটা মেয়ের জন্য একটা চাহিদা কাজ করে এবং আ নারীদের পুরুষদের জন্য একটা চাহিদা কাজ করে এবং এটাই নরমাল। এবং মোস্ট ইম্পোর্টেন্টলি এখন যেহেতু আমরা এরকম আরো একটা সোসাইটিতে থাকি, যেখানে আমাদের চারিদিকে আমাদের এনভায়রনমেন্টটাই হচ্ছে এমন, যেখানে মানে লাভ অথবা জেনা, আমি একদম ভাষায় জেনাই বলছি। যদিও এটা অনেকে জেনা বলবে না। মনে করবে যে না জেনা তো অনেক দূরের জিনিস না। জেনা অনেক ধরনের হতে পারে। চোখের জেনা, হাতের জেনা, বিভিন্ন ধরনের জেনা হয়। সো মোর অর লেস আমরা এমন একটা সোসাইটির মধ্যেই থাকি, যেখানে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, অ্যাক্টিভলি অথবা প্যাসিভলি আমাদের কাছে জেনাটাকে প্রমোট করা হচ্ছে। তো স্বাভাবিক ব্যাপার আমাদের ভিতরে আমাদের নার্ভস সারাক্ষণ একটা বয়েলিং স্টেট এ থাকে। খুবই টাফ হয়ে গিয়েছে আমাদের জন্য। এই সময় আসলে ফিতনা এত বেশি বেড়ে গিয়েছে যে নিজেদের মাইন্ডটাকে স্ট্রেইট রাখা। এখন যেই ছেলেটা অথবা যেই মেয়েটা প্র্যাকটিসিং না, তার জন্য ইসলাম অত সিরিয়াস না। সে ইসলামের রুলিংস গুলো এত সিরিয়াসলি সে মানে পালন করে না অথবা ফলো করে না। এখন তার জন্য বিষয়টা হচ্ছে এমন যে, তার যখনই কোনো একটা মেয়েকে ভালো লাগছে, কোনো একটা ছেলেকে ভালো লাগছে, তখন তারা ডেট করা শুরু করছে। তারা রিলেশনশিপ এ চলে যাচ্ছে। একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে অথবা কোনো একটা ফ্রেন্ডকে দিয়ে বলাচ্ছে। সামহাউ যেভাবেই হোক না কেন তারা একটা রিলেশনশিপ এ তারা ইনভলভ হয়ে যাচ্ছে। এখানে তাদের অত বাধা কাজ করছে না। এবং শয়তানের জন্য এটা অনেকটা ভেরি ইজি। মানে খুবই ইজি যে এরকম মানুষদেরকে এই জেনার ট্র্যাপটাতে ফালানোর জন্য ইটস ভেরি সিম্পল। যদি সে একদমই এগুলো নিয়ে কেয়ার না করে তাহলে তো খুবই ইজি। পর্নোগ্রাফি অথবা অনলাইন অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর কনসেপ্ট গুলো তার জন্য খুবই নরমাল এবং এটা তাদের জন্য সেকেন্ড হ্যাবিট এর মতো। কিন্তু কেউ যদি এমন হয় যে আল্লাহকে নিয়ে অত সিরিয়াস না, দিনকে নিয়ে অত সিরিয়াস না, বাট তারপরেও তার চরিত্রকে সে হেফাজত করার চেষ্টা করে। সে একটা ওরকম একটা ফ্যামিলি থেকে আসছে, বিলং করে যে ফ্যামিলিতে এই বিষয়গুলোকে একটু সেনসিটিভ ভাবে দেখা হয়। কালচারালি তারা একটু কনজারভেটিভ। তো তাদেরকেও আসলে অনেক সময় শয়তান খুব এই বিষয়গুলোতে আস্তে, আস্তে হলেও ইজিলি ইনভলভ করে ফেলতে পারে। কিন্তু এখানে জিনিস বুঝতে হবে যে শয়তান তো আসলে আমাদের উপর পিএইচডি করা। পিএইচডি করা মানে আমি আসলে কি মিন করতেছি? মানে তার এক্সপার্টিস টা আমি বুঝাতে চাচ্ছি। সেই আদম আলাইহিস সালাম থেকে শয়তান আমাদের গ্রেট গ্র্যান্ডফাদার আদম আলাইহিস সালামকেও সে ডিসিভ করেছে। এবং সে জানে যে কিভাবে করে কাকে কিভাবে ডিসিভ করা যায়। ঠিক সূরা বাকারার তাফসিরে আমি ঐদিন পড়ছিলাম যে আ আদম আলাইহিস সালামের কাছে যখন শয়তান এসে বলল যে, "তুমি ওই গাছটা থেকে খাও।" যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে। তারপরেও সে আদম আলাইহিস সালামকে ডিসিভ করল। এবং স্কলার্সরা সেটার এক্সপ্লেনেশন এ বলছে যে আ আ শয়তান, ইবলিস টু দ্যা পয়েন্ট আদম আলাইহিস সালামের কাছে আল্লাহর কসম করেছিল এবং সে মিথ্যা কসম করেছিল। সেভাবে করে বলেছে যে আ ইউ নো তুমি যদি এটা খাও আমি তোমার তো ভালো চাই। আমি তোমার বেস্ট চাই। তুমি যদি এই গাছ থেকে খাও তাহলে তুমি একটা এঞ্জেল হয়ে যেতে পারো। অথবা তুমি এখানে সারা জীবন থাকতে পারবা। তুমি ইটারনালি তুমি জান্নাতে থাকতে পারবা। এরকম একটা লোভ দেখিয়ে ভালোর রূপে শয়তান, ইবলিস আমাদের গ্রেট গ্র্যান্ডফাদার আমাদের সবার পিতা আদম আলাইহিস সালামকে তিনি ডিসিভ করে। সো হি ইস অ্যান এক্সপার্ট ইন দিস। সে জানে যে কাকে কোন জিনিসটা দিয়ে স্লিপ করানো যাবে। তো যখন একটা ছেলে অথবা একটা মেয়ে তার ইসলাম নিয়ে সিরিয়াস থাকে, সে প্র্যাকটিসিং, সে এই বিষয়টা কত লাইটলি নেয় না, সে ফ্রি মিক্সিং এ ইনভলভড হয় না। এখন স্বাভাবিক ব্যাপার মানুষ, তার তো একটা চাহিদা থাকবে। একটা পুরুষের চাহিদা অথবা একটা নারীর চাহিদা তার জীবনে মানে একটা কম্প্যানিয়নশিপ এর চাহিদা তার মধ্যে থাকবে। তখন শয়তান কি করে বিষয়টাকে এভাবে করে দেখায় যে তুমি বিয়ের জন্য তুমি মানে লুক ফর আ স্পাউস। তুমি বিয়ের নিয়তে কারো সাথে কথা বলার চেষ্টা করো। তো আমি এরকম অনেক দেখেছি এবং আমরা যেহেতু কাউন্সেলিং করি এরকম অনেক কেস আমাদের কাছে আসে। একদম হার্ট ব্রোকেন হয়েছে। এখন যখন কাউন্সেলিং করতে আসে এবং আমি জাস্ট একটা কথা বলছি, আমি কয়েকটা কেস এরকম ফেস করছি।
যেখানে যখন তারা কাউন্সেলিং করতে আসে, ইভেনচুয়ালি আমি বুঝি যে শয়তান আসলে তাদেরকে কিভাবে এই ট্র্যাপটার মধ্যে আস্তে, আস্তে মানে নিয়ে গিয়েছে। তো সেটাই এক্সপ্লেইন করব এখানে। তো যেটা হয় শয়তান একটা মানুষকে বলা শুরু করে যে, তোমার লাইফে তো একটা পার্টনার দরকার। সো ইউ লুক ফর আ পার্টনার।" তখন সে কি করে? সে তো অবশ্যই একটা নন প্র্যাকটিসিং মেয়ের দিকে তাকাবে না। একটা নন প্র্যাকটিসিং ছেলের দিকে তাকাবে না। তখন তার মনে হয় যে, আমি এমন একটা জায়গায় যাবো যেখানে আমি মানে ফিল্টার করেই প্র্যাকটিসিং কাউকে পেয়ে যাবো। ফার্স্ট ট্র্যাপ। শয়তান ফার্স্ট ট্র্যাপ দিচ্ছে। যে আ ইউ নো মানে ফার্স্ট জালটা ফেলার মতো বিষয়টা। শয়তান বুঝাবে যে, "দেখো, তুমি তো বিয়ে করার জন্য ইউ আর লুকিং ফর সামওয়ান।" সো তারা কি করে? এরকম বিভিন্ন ধরনের ম্যাট্রিমোনিয়াল অথবা এরকম নিকার পেজ গুলোতে যায়। এবং সেখানে গিয়ে একটা মেয়ে অথবা একটা ছেলে তার সিভিটা দেয়। অনেক সময় মেয়েদের বেলায় যেটা হয়, সেই মেয়েটার ফ্যামিলিটা হতে পারে প্র্যাকটিসিং না। সেই মেয়েটার ফ্যামিলি হতে পারে একটা যেরকম ছেলে সেই মেয়েটা চাচ্ছে, সেরকম ছেলে তার জন্য তার ফ্যামিলি ওয়ে করে খুঁজছে না। তাহলে এখন এই মেয়েটার কি করণীয়? এই মেয়েটার করণীয় হচ্ছে ফার্স্ট অফ অল সবার আগে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে সিনসিয়ারলি দোয়া করা। আল্লাহর কাছে একটা রাইটেয়াস পার্টনারের জন্য দোয়া করা এবং তার ফ্যামিলি যাতে গাইডেড হয়, আল্লাহ যাতে হিদায়াত দান করে এবং তার এই কাজে তাকে হেল্প করে এটা তার খুব ইটস ভেরি ইম্পোর্টেন্ট যে সে যেন আ আল্লাহর কাছে দোয়া করে জিনিসটা চায়। এবং সেকেন্ডলি সে যত ধরনের হালাল মিনস আছে। হোয়াট ডু আই মিন বাই হালাল মিনস? যে আমার বাবা দেখছে না, ঠিক আছে, আমি আমার চাচার সাথে কথা বলি। আমি আমার মার সাথে কথা বলি। আমার মাকে বুঝাই। আমার বাবাকে আমি বুঝাই। আমার ভাইকে দিয়ে আমি বুঝাই। মেবি আমার কোনো সিনিয়র টিচারকে দিয়ে আমি বুঝাই। আমার বড় বোনকে দিয়ে বুঝাই। মানে কাউকে দিয়ে বুঝাই জিনিসটা। বাট এই কাজটা একটা মেয়ে তার নিজের হাতে দায়িত্বটা নিতে পারবে না। যে আমি একটা ছেলে খুঁজবো, আমি ছেলেটাকে ভেরিফাই করব। আমি ছেলেটার সাথে কথা বলব। সবকিছু দেখে যখন ঠিক হয় তারপর আমি এটা আমার ফ্যামিলির কাছে তুলবো এবং তারপর আমি আমার ফ্যামিলিকে প্রেশারাইজ করব যে এই ছেলের কাছে তোমার আমাকে বিয়ে দিতে হবে। দিস ইস দ্য ফার্স্ট ট্র্যাপ এবং এইভাবেই যে বললাম আমি আমার পোস্টটাতে বলছি যে এই নিকার পেজগুলো হয়ে গেছে হালাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খোঁজার একটা জায়গা। তো এভাবে করে শুরু হয় যে আমি তো একটা দিনদার ছেলে খুঁজতেছি। আবার সেইম ছেলেগুলোর বেশেও কি হয় আমি এরকম অনেক ছেলে দেখছি। তার ফ্যামিলি এখনো তাকে বিয়ে করানোর জন্য রাজি না। তার বাবা-মা তাকে বিয়ে করাবে না। এবং তার মধ্যেও সে পুরুষত্বটা নাই যে সে তার বাবা-মার এগেইনস্ট এ গিয়ে সে বিয়ে করবে। বাবা-মার এগেইনস্ট এ গিয়ে বিয়ে করা উচিত নাকি না সেটা কমপ্লিটলি ডিফারেন্ট ডিসকাশন। বাট এই ছেলেটা তার ওই গাটস নাই, তার ওই সাহস নাই যে সে তার বাবা-মার এগেইনস্ট এ গিয়ে তার ওই আর্থিক সামর্থ্য আছে। সে নিজের পায়ে নিজে দাঁড়াইছে, নিজে কাজকর্ম করে এবং সে এখন বিয়ে করে ফেলবে। বাবা-মাকে বলছে, বাবা-মা মানতেছে না, খাল্লি-বাল্লি আমার কোনো সে এরকম না। সে কিন্তু ওইটাতেই ফিক্স যে আমার বাবা-মাকে আমার বুঝাইতে হবে। আমার বাবা-মা মানবে যেদিন আমি সেদিনই বিয়ে করব। তারপরে ওই ছেলেগুলো কি করে? তারা তাদের সিভি, তাদের বায়োডাটা কি করে? এই পেজ গুলোতে দিয়ে রাখে। আচ্ছা। তো ওইখানে ওই মেয়েটা খুঁজতেছে। এদিকে ছেলেটা সে বিয়ের জন্য প্রস্তুত না কিন্তু তার সিভি দিয়ে রাখছে। সো যখন এই পেজে দিল, তখন এই পেজগুলো মোস্টলি এভাবে করে তারা ম্যাচিং করে। ম্যাচিং করে যখন দেখে, তখন এই মেয়েটা অথবা ছেলেটার কাছে তাদের সিভিটা এক্সচেঞ্জ করে। এখন সিভির মধ্যে ইমেইল অ্যাড্রেস দেওয়া থাকে, সিভির মধ্যে WhatsApp নাম্বার দেওয়া থাকে, অনেক ধরনের কনট্যাক্ট ডিটেইলস দেওয়া থাকে। এখন এই ২ জনের মাথায় তো অলরেডি শয়তান একটা হালাল একটা ট্র্যাপ বানায় রাখছে যে, তুমি তো এটা বিয়ের জন্য খুঁজতেছো। তুমি তো এখানে ডেটিং করতেছো না। তুমি তো এখানে প্রেম করতেছো না। তো সে তার এই কাজগুলো স্টেপস গুলোকে তার হারাম মনে হচ্ছে না। এবং ইন অ্যান্ড অফ ইটসেলফ আসলে কি এটাকে হারাম বলা যাবে? দেয়ার ইস আ ডিসকাশন। আলা কুল্লি হাল এটা আস্তে, আস্তে দরজাটা খুলতেছে, রাস্তাটা খুলতেছে। এরপর যেটা হয় তারা কথা বলা শুরু করে। সে তাকে বলে, আমি হানাফি" অথবা বলবে, "আমি সালাফি" অথবা বলবে, আমি আহলে হাদিস" অথবা XYZ সে তার মানহাজকে সে বলবে। ছেলেটা বলবে, "ও আচ্ছা আমিও এরকম। আচ্ছা আমি তো ওই শেখের লেকচার শোনা পছন্দ করি।" ও বলবে, আমিও তো এরকম ওই শেখের লেকচার শোনা পছন্দ করি। আচ্ছা টেল মি মোর অ্যাবাউট ইউ।" যদিও এই ছেলেটা কিন্তু বিয়ের জন্য প্রস্তুত না। এই মেয়েটা কিন্তু এমন কাজ করতেছে যেটা তার ভাই অথবা তার বাবার করার কথা। এইসব ভেরিফিকেশন তার ভাই, বাবা করে যদি অ্যাপ্রুভ হয় কারণ মেয়ের ওয়ালি বাবা-মা। মানে বাবা, মাও না বাবা। তাহলে এই সবকিছু কিন্তু বাবা ভেরিফাই করে মেয়ের সাথে হতে পারে ডিসকাস করে তারপর গিয়ে ছেলেটা মেয়েটার কথা বলাবে। কিন্তু এখানে মেয়েটা ছেলেটা আগে থেকে কথা বলা শুরু করে দিছে। আবার ছেলেটাও কিন্তু এদিকে কি ওর বাবা-মাকে ছাড়া পারমিশন ছাড়া ও বিয়ে করবে না। তাহলে ওর বাবা-মার সাথে ওই মেয়েটার ব্যাপারে কোনো ডিসকাশন তো করে নাই। হইতে পারে ওর বাবা-মা ওকে এখন বিয়েই করাবে না। ওর বাবা-মার এখন ওই মেন্টালিটিই নেই। আর ওর ওই সাহস নাই যে বাবা-মার পারমিশন ছাড়া ও বিয়ে করবে। কিন্তু ও তো চিটচাট করতেছে এই মেয়েটার সাথে। এখন কথা বলতেছে, মন নরম হয়ে যায়, অন্তর নরম হয়ে যায়। একজন একজনের প্রেমে পড়ে যায়। যখনই তাদের মনে হয় যে আমরা কি হারাম কিছু করতেছি, তখনই সাথে, সাথে শয়তান তাদেরকে মনে করে যে, "না, তুমি তো এটা বিয়ের জন্য করতেছো।
তুমি তো এটা বিয়ের নিয়তে করতেছো এবং ইসলামে এটা জায়েজ। তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তুমি কারো সাথে তার ব্যাপারে জানতে পারবে। তাকে তুমি দরকার হলে ১০-৫০ টাও প্রশ্ন মানে সারাদিন তুমি তাকে কোয়েশ্চেন করতে পারো অথবা তোমার যত ইচ্ছা তুমি ভেরিফিকেশন করতে পারবা। কিন্তু আসলেই কি এখানে বিয়ের জন্য ভেরিফিকেশন হইতেছে? ডিপ ইনসাইড এই ছেলেটাও জানে ও এখনো বিয়ে করতে পারবে না। এই মেয়েটা, ও তো এখনো ওর ফার্স্ট লেভেলই পাস করে নাই। ওর বাবাই তো এখনো এটাতে অ্যাপ্রুভ করে নাই। তাহলে ও কিভাবে ওর বিয়ের জন্য ছেলেটার সাথে কথা বলতেছে? মানে ওকে কে পারমিশন দিছে এটা? আস্তে, আস্তে তারা কি হয়? তারা প্রেমে পড়ে যায়। তারা একজন একজনের কথা বলা শুরু করে। ১ম এ অবশ্যই শুরু হয় যে কোন শেখ, এই সেই। তারপর জীবনে অনেক কিছুই হয়। মানুষের মন খারাপ থাকে, মানুষের এই থাকে, সেই থাকে। তখন কষ্টের সময় আসে, মেসেজ দেয়, "আজকে আমার মনটা ভালো না। আপনার কি অবস্থা? আমারও তো মনটা ভালো না। কি হইছে?" তখন আস্তে, আস্তে মনে হয় যে না, ও তো আমার ঈমানকে uplift করে। ও তো ভালো সময় আমাকে ভালো লেকচার পাঠায়। আবার দেখেন শয়তান কিন্তু একদিক দিয়ে মারবে না আপনাকে। যখন এরকম কথা হইতেছে তখন আবার সারাদিন আপনার Facebook, YouTube এর মধ্যে কিন্তু হালাল ইসলামিক স্টোরিজ গুলাও খালি রিকমেন্ডেশন এ আসবে। তো আপনি যখন এটা দেখবেন, দেখে আপনি একটা হঠাৎ করে একটা ভিডিও দেখবেন যেখানে বলতেছে যে, আমাদের জন্মেরও আগে বারজাখে একসময় আমাদের রূহ একসময় দেখা হইছিল মেবি। এজন্য আপনি দেখবেন যার সাথে আপনার একটুতেই কানেক্ট হয়ে গেছে, আপনার ক্লিক করে ফেলছে। বুঝবেন যে তাহলে এখানে আপনার হইতে পারে আপনার রূহের সাথে ওর রূহ দেখা হইছে। সে তখন এগুলো সবকিছু মিলানো শুরু করে। তখন মনে করে যে আরে এটা তো মনে হয় একটা ডিভাইন। এটা তো আল্লাহ থেকে একটা সিগন্যাল। এই মানুষটা মনে হয় আমার ভালোবাসা। তারপর আস্তে, আস্তে কি হয়? মেয়েটা তার ছবি শেয়ার করে। ছেলেটা তার আরো হইতে পারে আরো পার্সোনাল জিনিস শেয়ার করে। তারা এমন একটা পর্যায়ে তখন চলে যায়, তারপর তারা নিজে থেকে বলা শুরু করে যে এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নাই। মেয়েটা হইতে পারে তার ছবি শেয়ার করে ফেলছে। এবং এখন যে যুগ পড়ছে এবং মানে মানুষের লাস্ট সবকিছু মিলে মানুষ তো এমনিতেই প্রচুর সেক্সুয়ালি মানে সেক্সুয়ালি তাদের মানুষের ড্রাইভ বেড়ে গেছে। বিকজ সারাক্ষণ বোমবার্ডেড হচ্ছে উইথ নিউডিটি, পর্নোগ্রাফি এগুলোতে সারাক্ষণ বোমবার্ডেড হচ্ছে। সো স্বাভাবিকভাবে মানুষের হরমোনাল রিঅ্যাকশনস অনেক বেশি হয়ে গেছে। সো শুধু কি সামটাইমস ছবি শেয়ার করা হয় মানে চেহারাটা শেয়ার করা হয়? না, এটা আরো অনেক বিশ্রীর দিকে চলে যায়। এরকম প্রচুর কেসেস দেখছি। এমনভাবে তারা এমন কিছু ছবি শেয়ার করার পর্যায়ে চলে যায় যে তারা আ একটা সময় এটা দিয়েই তখন তারা অ্যাটাচড হয়ে যায়। তখন তারা বলে যে, "না, আমি তো আসলে এখান থেকে এখন আর বাইর হইতে পারতেছি না। কারণ আমি এটাতে এত ডিপলি ঢুকে গেছি।" এবং শয়তান এটা তাদেরকে বিলিভ করানো শুরু করে। এন্ড ইভেনচুয়ালি এখন ছেলেটার মা-বাবাও মেনে নিতেছে না। মেয়েটার মা-বাবাও হইতে পারে কখনো মেনে নিবে না। তারা একটা জঘন্য একটা ফিতনার মধ্যে পড়ে যায়। সামটাইমস কেউ জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়। সামটাইমস কেউ জেনায় লিপ্ত না হলেও তারা হার্ট ব্রোকেন হয়ে যায়। সে তার লাইফে মুভ অন করতে পারে না। আরেকটা ভালো প্রস্তাব আসলে সে ভালো প্রস্তাবকে ডিনাই করতেছে। সে তার লাইফকে আস্তে, আস্তে আরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সবকিছু শুরু হইছে কোত্থেকে? ওই যে আমি ম্যাট্রিমনির পেইজে গেছি ওই হালাল হালাল বিয়ের জন্য আমি আমার রাইটিয়াস স্পাউস কে খোঁজার জন্য আমি ওই পেইজে গেছি। কোনো ভেরিফিকেশন কোনো কিছু ছাড়া যে এই যে জিনিসগুলো হইছে, যার কারণে খুবই বিশ্রী হয় বিষয়টা। আমি বলছি না যে সবার এরকম হয়। আমি এমনও কেস পাইছি যারা এরকম পেজ থেকে ভালো সিভি পাইছে এবং ভালো সিভি দিয়ে তারা এমনও একটা কেস আছে যে একটা মেয়ে সে একটা ভালো এরকম সিভি পেয়েছে। তো তার সাথে আমার একটা একভাবে পরিচয় আছে। তো সে আমার কাছে অ্যাপ্রোচ করে বলছিলেন যে, আম আপনি যেহেতু আমাকে চিনেন, আমি যেহেতু আপনাকে চিনি তো আমার ফ্যামিলি থেকে বলছে যে, আপনি যদি আমার পক্ষ হয়ে ছেলেটার সাথে কথা বলতেন, কিছু প্রশ্ন-টশ্ন করতেন এবং আপনিও ভালো জানেন। তখন আমি বলছি, "ঠিক আছে, I can do that." তো তখন আমি যেহেতু তারা আমার পরিচিত, তাদের ফ্যামিলির পক্ষ থেকে আমি কি ছেলেটাকে কিছু প্রশ্নস করি। আবার ছেলেটাও যখন আমার সাথে কথা বলে মানে তার আমাকে ভালো লাগলো, তখন সে বলল, "আপনিও যদি একটু আমার পক্ষ হয়ে মেয়ের পক্ষে কিছু প্রশ্ন-টশ্ন করতে পারেন।" সো ওইটাও আমি এবার করি। করার পরে যখন দোনো সাইড এরকম ক্লিয়ার হয়, আলহামদুলিল্লাহ তারা they get married, আলহামদুলিল্লাহ এখন তাদের সন্তান আছে। এরকমও কিছু কেসেস আছে। আমি বলতেছি না যে সবসময় এটা খারাপ হয়। বাট বেশিরভাগ সময় এটা হয়ে যায় কি? যেহেতু এটা আনকন্ট্রোলড একটা জায়গা। সো দেয়ারফর এটা ওই স্বামী-স্ত্রী খোঁজার নামে রাইটিয়াস স্পাউস খোঁজার নামে আসলেই একটা সো কল্ড হালাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডেটিং এর একটা কাজ শুরু হয়ে যায় এখান থেকে। অ্যান্ড এইটা দিয়ে সমাজে প্রচুর ফিতনা হইতেছে। আমি এরকম অনেক ভালো মানুষদেরকে দেখছি যে তারা সিরিয়াস পিপল, তারা দিন নিয়ে সিরিয়াস, সবকিছু নিয়ে সিরিয়াস। কিন্তু তারা এই ট্র্যাপে পড়ে গেছে শয়তানের। এবং সে অনেক সময় নিজে বুঝতেছে যে, "আল্লাহ আমি এটা খুব খারাপ করতেছি।" কিন্তু এই প্রেম ভালোবাসার লাস্টের বিষয়টা তো হচ্ছে এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলে নাই যে, "আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় পাই কি? নারীর ফিতনা।" সো দিস ইস ভেরি ডেঞ্জারাস। এখন আমাদের করণীয়টা কি? আমি প্রবলেমটা বললাম, তাহলে একটা সলিউশন বলতে হবে। আমি কিছু পয়েন্টস এ বলব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আমি আশা করি এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। ফার্স্ট পয়েন্ট, একটা মেয়ের পার্সপেক্টিভ থেকে বলব, তারপর একটা ছেলের পার্সপেক্টিভ থেকে বলব। আর কিভাবে এই ২ পার্সপেক্টিভ মিলিয়ে যদি আমরা এই পেজগুলোকে ভালোভাবে কাজে লাগাতে পারি, ভালো কিছু আশা করা যেতে পারে। একটা মেয়ের পার্সপেক্টিভ থেকে।
আপনার মনে রাখতে হবে আপনার ফ্যামিলি যদি প্র্যাকটিসিং ও না হয়, আপনার বাবা যদি এরকম না বুঝে, আপনার অন্য হালাল অল্টারনেটিভ বের করতে হবে। মানে অন্য কোনো অল্টারনেটিভ বের করতে হবে। আপনার উইজডম, আপনার হিকমা খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে। কিন্তু আপনি কখনো নিজের হাতে এই দায়িত্ব নিবেন না যে আপনি ছেলে খুঁজে, ছেলের সাথে কথা বলে, ছেলের মা-বাবার সাথে কথা বলে সব রেডি করে তারপর আপনি আপনার ফ্যামিলিকে জানাবেন। এইটা কখনই আপনাকে ভালো দিকে নিয়ে যাবে না। এটা যদি ফর সাম রিজন সেই ঘরে আপনার সংসারও হয়, আপনার কোনো দাম থাকবে না সেই ঘরে। আপনার শ্বশুর মানে ওইটা যদি আপনার শ্বশুরবাড়ি হয় ভবিষ্যতে, আপনাকে সারা জীবন তারা এই চোখেই দেখবে যে এই মেয়ে আমার ছেলের পিছে ঘুর করে আমার ছেলেকে বিয়ে করার জন্য আমার ছেলেকে ফাঁদে ফালায় হেই সেই করে বিয়েটা করছে। এটাই বেশিরভাগ সময় পোর্ট্রে হয়। ইনফেক্ট আমি আমার ছেলেকে যদি বিয়ে দিতে যাই, তো আমার ছেলে যদি আমাকে এসে একটা মেয়ের কথা বলে, যে মেয়েটা দেখতেছি নিজে থেকে আমার বউয়ের কাছে এসে আমার ছেলের ব্যাপারে কথা বলতেছে, আমার কাছে এসে বলতেছে, "আপনার ছেলেকে আমি বিয়ে করতে চাই।" সেই মেয়েটাকে নিয়ে আমার একটা ভালো আসলে ইমেজ আসবে না। কারণ স্বাভাবিকভাবে আ প্রত্যেকটা মানুষ এরকম মেয়েই পছন্দ করে যে ডিগনিফাইড, যে যার হায়া অনেক বেশি, যে লাজুক, যে এভাবে করে আউটস্পোকেন নিজের বিয়ে নিজে ঠিক করে এরকম টাইপস এর মেয়ে আসলেই কেউ প্রেফার করবে না। সো আপনি কখনোই নিজেকে এভাবে করে আপনার সেল করার দরকার নেই। নিজের ডিগনিটিটাকে এভাবে নিচে নামানোর দরকার নেই। আপনার জন্য অনেক অল্টারনেটিভ ওয়েজ আছে। আপনার মাকে আপনি কনভিন্স করতে পারেন। আপনার চাচাদের সাথে আপনি কথা বলতে পারেন। আপনার বাবা যাদের কথা শুনেন আপনি তাদেরকে বলতে পারেন। অথবা আপনার বাবার যে রিকোয়ারমেন্টস গুলো আছে, আপনি সেই রিকোয়ারমেন্টস গুলোকেও ফুলফিল করে প্লাস দিনটা সহই আপনি আল্লাহর কাছে দোয়া করেন। হতে পারে আপনার বাবা ইন অ্যান্ড অফ ইটসেলফ একটা প্র্যাকটিসিং মানুষকে বাঁকা চোখে দেখে, দাড়িওয়ালা মানুষকে বাঁকা চোখে দেখে। কিন্তু সে যদি একটা ইঞ্জিনিয়ার হয়, সে যদি একটা ডাক্তার হয়, সে যদি একটা সরকারি চাকরিজীবী হয়, তখন হতে পারে আপনার বাবার এরকম সমস্যা হবে না। তো আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ যেন আপনাকে এমন কাউকে মিলায় দেয় যে লোকটার দিক দিয়ে, যে পুরুষটাকে দিয়ে আপনি আপনার দিনের বিষয়টাও পাবেন। আপনার বাবাও খুশি হবে এবং খুশিতে আপনার হাতটা তার কাছে তুলে দিবে। বাট নেভার ডু দিস, যে আপনি কোন একটা এরকম পেইজে আপনি আপনার বায়োডাটা আপলোড করে তারপর আপনার সাথে ম্যাচিং করে যে ডেটা দিচ্ছে তার কাছে আপনি নিজে রিচ আউট করে গিয়ে আপনার বিয়ের ব্যাপারে আপনি নিজেই কথা বলে সবকিছু ঠিক করতেছেন। নেভার ডু দিস বিকজ অনেক বাস্তবতা, অনেক বিষয় আছে যেটা আপনি জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি মানুষকে মানে মেয়েদের জন্য ওয়ালির বিষয়টাকে কন্ডিশন হিসেবে সেট করে নাই। এখানে অনেকগুলো বিষয় আছে। যাই হোক এটা কথা অনেক লম্বা হয়ে যাবে। সো একজন সিস্টারের উচিত ফার্স্ট অফ অল প্যারেন্টস কে বোঝানো। অলওয়েজ প্যারেন্টস এর থ্রুতে এটা করা। যদি আপনি আপনার সিভি এখানে আপলোড করেন এবং তারপর সেই পেজ থেকে অথবা সেই ওয়েবসাইট থেকে আপনাকে কোনো বায়োডাটা দেয়, আপনি সেটা সবার আগে যেটা করবেন আপনার ফ্যামিলিকে সেটা দিবেন। আপনি বলবেন যে, "বাবা আমি তো বিয়ে করতে চাই। তো জাস্ট টু মেক ইট ইজি আমি এরকম একটা জায়গায় আপলোড করেছি। সেখান থেকে তারা কিছু পটেনশিয়াল স্পাউস আমাকে দিয়েছে। তুমি দেখতে পারো।" আপনার যদি ওখানের মধ্যে কোনো একটা বেশি প্রেফারেন্স থাকে আপনার বাবাকে আপনি বারবার বলতে পারেন, "বাবা তুমি একটু দেখো, তুমি একটু দেখো।" বাবাকে দিয়েও যদি না হয় আপনার মাকে দিয়ে বলান, আপনার চাচাকে দিয়ে বলান, আপনার কোনো টিচারকে দিয়ে বলান, এলাকার কোনো স্কলারকে দিয়ে বলান, যে কাউকে দিয়ে বলান। বাট আপনি নিজে ওই ছেলেকে ফোন দিয়ে, ছেলের মা-বাবাকে ফোন দিয়ে আপনি নিজে আপনার স্টেপস গুলো আপনি নিতে যাবেন না। নেভার ডু দিস। দিস ইস দ্য ফার্স্ট থিং। একটা মেয়ের জন্য দিস ইস ভেরি ইম্পোর্টেন্ট। একটা ছেলের জন্য আপনি ফার্স্ট অফ অল মাইন্ডসেট করে ফেলেন আপনি কি বিয়ে করবেন নাকি করবেন না। এবং আপনি কি আপনার মা-বাবার সম্মতি ছাড়া বিয়ে করবেন নাকি করবেন না? এগুলো কিছু পয়েন্ট আছে। আপনি প্রথমত আপনি নিজে বিয়ে করার জন্য রেডি নাকি না? সেকেন্ড অফ অল আপনি কি ওই মেন্টালিটি নাকি না যে আপনার মা-বাবা যদি রাজি না হয় বাট আপনার একজনকে ভাল লাগছে আপনি বিয়ে করে ফেলবেন। আপনি আর ডানে বামে তাকাবেন না। নাকি আপনি এমন যে না আপনার মা-বাবার সম্মতি ছাড়া আপনি বিয়ে করবেন না। মা-বাবাকে খুশি করেই আপনি বিয়ে করবেন। সো আপনি যদি ডিসাইড করেন আপনি বিয়ে করবেন, মানে এটা আপনি সিউর আপনি জানেন প্র্যাকটিক্যালি আপনি পারবেন। আপনার কাছে আর্থিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে সবগুলো। তাহলে আপনি দেখেন আগে আপনার বাবা-মার সম্মতি ছাড়া আপনি করবেন নাকি করবেন না। যদি এমন হয় যে বাবা-মার সম্মতি ছাড়া করবেন না, তাহলে কখনোই কাউকে দেখতে যায়েন না, বাবা-মাকে না জানায়। আমার এখনো মনে আছে একবার একটা ভাইয়ের সাথে আমি কথা বলতেছিলাম। তো তার সাথে আমি একজন মানে পটেনশিয়াল একটা স্পাউস এর ব্যাপারে আমি তার সাথে কথা বলতেছিলাম। তো সেই ভাইটা খুব সুন্দর করে আমাকে বলল যে, আমি আসলে এই বিষয়টা তার এর বেশি কথা বলার আগে আমার মার সাথে আমি কথা বলতে চাই। বিকজ আমার মার অ্যাপ্রুভাল আমার জন্য ভেরি ইম্পোর্টেন্ট। আম্মু যদি অ্যাপ্রুভ করে তারপর আমি মেয়েকে দেখা আরো কথা বলা I have no problem with this. বাট আমি আগে মন বসায় ফেলবো। বাট পরে আমার মা যদি এটাকে না মানে আমি এসব ফিতনায় যেতে চাই না। ভেরি ম্যাচিউর স্টেপ। সো আপনি একটা ছেলে হলে দিস ইস দ্য ফার্স্ট থিং। আপনি বিয়ের জন্য কি রেডি নাকি না? সেকেন্ডলি আপনার প্যারেন্টস এর সম্মতি ছাড়া অথবা সম্মতি সহ আপনার সিচুয়েশনটা কি? যেটাই আপনার সিচুয়েশন হয় সেটার উপর বেস করেই আপনি এইসব পেজে আপনার সিভি দিয়ে যদি কোনো সিভি পান সেটা নিয়ে আপনি আগাবেন।
আপনার বাবা-মা কি রেডি নাকি না, আপনার বড় ভাই মানে হোয়াটএভার ইট ইস। আর অথবা যদি এমন হয় যে না আপনি নিজেই করে ফেলবেন, আপনি এটাতে দৃঢ়ভাবে আপনি আছেন। তাহলে আপনি যখন দেখবেন ভালো মেয়ে পাইছেন তাহলে আপনার বিয়ে আগাইতে হবে। আপনি চিট-চ্যাট করবেন, কথা শুরু করবেন। ১-২ মাস কথা বলার পর তারপর আপনি মেয়েটাকে বলবেন যে, "আমার আপনাকে ভালো লাগতেছে না। আর আমার আম্মু-আব্বুও মানতেছে না। আম্মু-আব্বুকে কষ্ট দিয়ে আমি কিছু করতে পারব না।" তাহলে আপনি কেন এই মেয়েটার জীবন নিয়ে খেললেন এতদিন? কেন ওর সাথে তো কথা বললেন? সো this is the few points একটা ছেলের জন্য। আরেকটা পয়েন্ট একটা ছেলের জন্য যেটা করা উচিত, মেয়ের সাথে কথা বলবেন না। ডিরেক্ট মেয়ের বাবার সাথে কথা বলবেন। আপনি যদি কোন পেইজে আপনার সিভি দিয়ে থাকেন, আপনার সিভি দেওয়ার পরে আপনার সাথে সেই পেইজ অথবা ওয়েবসাইট থেকে আপনাকে ম্যাচিং করে আপনাকে একটা বায়োডাটা দিল। ঠিক আছে? তো আপনাকে যখন বায়োডাটা দিছে ওখানে বাবার নাম্বার আছে, বাবার ইমেইল আছে, বাবার কনট্যাক্ট আছে। আপনি মেয়ের সাথে কেন কথা বলছেন? আপনি মেয়েটাকে কেন মেসেজ দিচ্ছেন? আপনি বাবাটাকে মেসেজ দেন। যে আমি একটা পেইজে এরকম বিয়ের জন্য বায়োডাটা দিয়েছি। তো সেখান থেকে আপনার মেয়ের এটা দিয়েছে প্রপোজালটা আপনার মেয়ের সিভিটা আমি পেয়েছি। সো আমি হচ্ছে এই, আমি চাকরি করি, করি না আমার বেতন এই XYZ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম। আমি কি আপনার মেয়ের জন্য মানে সামনে কথা মানে আমরা বিয়ের জন্য কি আগাতে পারি? অথবা আমি কি আপনার মেয়ের জন্য আমা আম মানে would you consider me? অথবা মানে আমি প্রপোজাল দিলাম আপনার মেয়ের জন্য। যদি মেয়ের বাবা আপনার সিচুয়েশন সবকিছু মিলায় বলে যে, "হ্যাঁ, ঠিক আছে।" দেন আপনি মেয়ের বাবার সাথে আরো কথা বলে, মেয়ের বাবার সাথে কথা বলে আপনি তারপর মেয়েটার সাথে একটা মিটিং সেট করেন। আপনি কথা বলেন অ্যান্ড দেন ইউ টেক দ্য নেক্সট স্টেপ। সো এগুলো না করে আপনারা পেইজে গিয়ে যদি ২ পক্ষের সাথে কথা বলা শুরু করেন, এটা আসলেই মোস্ট অফ দ্যা টাইম মানে জেনা ছাড়া আর অন্য কোন দিকে নিয়ে যাবে না। এগেইন আমি জেনা বলতে ডিরেক্টলি ফিজিক্যাল জেনার কথা বলছি না। বাট জেনা অনেক ধরনের হয়। চোখে, চ্যাটে, ফোনে, ছবিতে, কথায়, হাতে অনেক ধরনের জেনা হয়। সো এবং শয়তান তো ১ম দিনই এসে বলে না, "আসো লেটস কমিট জেনা।" এটা আস্তে, আস্তে করেই হয়। সো এইভাবে করে আমরা যদি আ এই বিষয়গুলোকে একটু ফলো করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে এই ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেই নিয়ত এই পেজগুলো খুলছি, যে পেজে আমাদের সিভি দিচ্ছি, যেই পেজে আমরা এই ম্যাচিং গুলো করাচ্ছি, সেটার ট্রু পারপাস টা আসলে সার্ভ হবে। আদারওয়াইজ ১ জন ২ জনের ট্রু পারপাস সার্ভ হবে। আর বেশিরভাগ মানুষ এইসব সিভি, বায়োডাটা এগুলো আদান-প্রদান করে হালাল বলতেছি বারবার, এগুলো তো একদমই হালাল না। পুরোপুরি হারাম। বাট সো কল্ড ডিসেপশন অফ হালাল সম্পর্ক, হালাল প্রেম ভালোবাসার একটা দরজা খুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এটা থেকে প্রোটেক্ট করেন। আমি যদি কোন কিছু ভুল বলে থাকি এটা আমার থেকে এবং শয়তান থেকে। আল্লাহ and his messenger is free from it. সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনত ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।